এই ছবিগুলা একটু ভালো করে খেয়াল করেন। ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন, নোয়াম চমস্কি, মাইকেল জ্যাকসন, এমনকি বিল গেটস, প্রভাবশালী প্রত্যেকটা মানুষের সঙ্গে কমন একজন ব্যক্তিকে দেখা যাইতেছে। তিনি হলেন কুখ্যাত অপরাধী জেফ্রি এপস্টিন। এই লোকটা কি করতো জানেন? পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে 12 থেকে 18 বছর বয়সী মেয়েদের পাচার করে তার কাছে নিয়ে আসা হইতো। তারপর তাদের দিয়ে বিভিন্ন প্রভাবশালী মানুষের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপনে বাধ্য করা হইতো। তার নিজস্ব একটা আইল্যান্ড ছিল, এপস্টিন আইল্যান্ড, যেখানে শুধু নাবালক মেয়েরাই না, বিভিন্ন বয়সের আরো অনেক মেয়ে এই এপস্টিন আইল্যান্ডে বন্দী থাকতো। কেউ চাইলেও অনুমতি ছাড়া বের হওয়া ছিল নিষিদ্ধ। এই কাহিনীটা শুধু একজন ব্যক্তির না, একটা বিলিয়নিয়ার নেটওয়ার্কের কাহিনী। কিভাবে তারা তাদের ধনী বন্ধুদেরকে বাঁচায়। যেই জায়গায় উঠে আসে স্টিভ ব্যাননের মতন ডানপন্থী অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে নোয়াম চমস্কির মতন বামপন্থী একাডেমিশিয়ানদের নাম। বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে সাবেক প্রেসিডেন্ট ডেমোক্রেটের বিল ক্লিন্টন পর্যন্ত, বর্তমান বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক হোক, কিংবা টানা 18 বছর ধরে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হওয়া বিল গেটস হোক, তাদের নামও এই এপস্টিন ফাইলে থাকে। যেখানে বলা হয় একজন রাশিয়ান নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনের কারণে বিল গেটস পরবর্তীতে এসটিডিতেও আক্রান্ত হয়েছিলেন। ব্যবসায়ী, রাজনীতিবিদ, পদার্থবিদ, জাদুকর, হলিউডের সেলিব্রিটি কিংবা রাজ পরিবারের সদস্য, সবার নামই কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে এই জেফ্রি এপস্টিনের সাথে। আজকের ভিডিও এই লোকটাকে নিয়ে, তো চলেন শুরু করা যাক। জেফ্রি এপস্টিন একজন ইহুদি বংশোদ্ভূত। জন্ম 1953 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন, পড়াশোনা শেষ করেন নাই। 1974 সালের দিকে একটা প্রাইভেট স্কুলে শিক্ষক হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। তবে তার ফাইন্যান্স জগতের বিশাল দুনিয়ায় প্রবেশ ঘটে 1980-র দশকে নিউ ইয়র্কের বিনিয়োগ ব্যাংক বিয়ার স্টার্নসে জয়েন করার পর। এই সময় তার নিউ ইয়র্কের এলিট ক্লাসের সাথে পরিচয় হওয়া শুরু হয়। আশেপাশের মানুষজন তাকে ডাকতো বাউন্টি হান্টার, মানে ধনী ব্যক্তিদের হারায়ে যাওয়া টাকা উদ্ধার করতে উনি সহায়তা করতেন। পরবর্তীতে 1988 সালে তার নিজস্ব একটা ফাইন্যান্সিয়াল ফার্ম যে এপস্টিন এন্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন। শুধুমাত্র যেই সব মানুষের $1 বিলিয়ন বা তার বেশি সম্পত্তি আছে, অনলি তাদেরকে এপস্টিন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিতেন। বুঝেন এই লোকটা কোন লেভেলে খেলা খেলছে। আমেরিকান একটা বিখ্যাত ব্র্যান্ড আছে, নাম ভিক্টোরিয়া সিক্রেট। এই সময় তার পরিচয় হয় এই ব্র্যান্ডটাকে যে এল ব্র্যান্ডস গড়ে তুলছিল সেই কোম্পানির প্রতিষ্ঠাতা লেসলি ওয়েক্সনারের সাথে। তার মাধ্যমে এপস্টিন একটা বিলিয়নিয়ার সার্কেলে প্রবেশের সুযোগ পান। তার নেটওয়ার্ক গড়ে ওঠে বিশ্বের প্রভাবশালী আর ধনী ব্যক্তিদের সাথে। তাকে প্রায় দেখা যেত আমেরিকান সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের সঙ্গে। বিভিন্ন পার্টিতে আমন্ত্রণ পাইতেন, সেখানে তাদের মধ্যে নানা বিষয় নিয়ে মধ্যস্থতা করতেন। এক কথায় যাকে বলে দালালি। কাইন্ড অফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সামনে নাচতেন, এই খবর তো অলরেডি শুনছেন। এইগুলো এপস্টিন ফাইল থেকে উঠে আসা। এতটুকু পর্যন্ত করলে সমস্যা ছিল না, কারণ এটা লিগাল আমেরিকায়। কিন্তু এই লোকটার সব কর্মকাণ্ড নরমাল ছিল না। ক্যারিবিয়ান সাগরে এপস্টিনের নিজস্ব একটা আইল্যান্ড ছিল, লিটল সেন্ট জেমস নামের এই দ্বীপটা 1998 সালে এপস্টিন প্রায় $7.95 মিলিয়ন দিয়ে কিনে নেন। যদিও এই দ্বীপটা পরিচিত হয় এপস্টিন আইল্যান্ড নামে। অভিযোগ আছে এপস্টিন এবং তার সহযোগী ঘিসলাইন ম্যাক্সওয়েল এইখানে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে আসতেন এবং তাদের উপর ভয়াবহ শারীরিক নির্যাতন চলতো। এইখানে ছিল একটা নীল আর সোনালী রঙের গম্বুজওয়ালা ভবন, যা দেখতে অনেকটা মন্দিরের মতো ছিল। এইটা নিয়ে বিভিন্ন কনস্পিরেসি থিওরি প্রচলিত আছে, যেমন এইখানে নাকি রিচুয়াল, ব্ল্যাক ম্যাজিক বা গোপন পার্টিগুলা করা হইতো। কিছু জিনিস কনস্পিরেসি থিওরি হিসেবে থাকলেও এইটা সত্য যে এই আইল্যান্ডে খুবই খারাপ কিছু হইতো। কতটুকু খারাপ এই ছবিটা একটু দেখেন। দেখতেছেন একটা বই ললিতা, আর মেয়ের পায়ে ললিতা উপন্যাসের কিছু কোটস লেখা। এরকম ভাবে এই উপন্যাসের বিভিন্ন কোটস, মেয়েদের শরীরে লেখা এরকম কিছু ছবি এপস্টিন ফাইলে আছে। ললিতা উপন্যাসটা বিখ্যাত রাশিয়ান লেখক ভ্লাদিমির নাবোকভের লেখা। এই উপন্যাসে হামবার্ট নামের একজন মধ্যবয়স্ক ব্যক্তি অস্বাভাবিকভাবে আকৃষ্ট হন এক কিশোরী মেয়ের প্রতি, যাকে তিনি আদর করে ললিতা বলে ডাকতেন। এতটুকু শোনার পর আশা করি বুঝতে পারতেছেন এখানে কোন বয়সী মেয়েদের প্রতি কারা আকৃষ্ট হইতো। এছাড়া এই আইল্যান্ডে আসার জন্য ইউজ করা হইতো এপস্টিনের নিজস্ব বোয়িং 727 মডেলের একটা বিমান। ব্যক্তিগত এই জেট ব্যবহারের মূল উদ্দেশ্য ছিল কঠোর গোপনীয়তা রাখা, যাতে বাইরের কেউ এই প্লেনকে ট্র্যাক করতে না পারে।
এপস্টিনের ক্লায়েন্টরা এই বিমানে করেই তার দ্বীপে আসতেন। এজন্য কুখ্যাত এই বিমানটাই পরিচিতি পায় ললিতা এক্সপ্রেস নামে। দীর্ঘদিন ধরে দ্বীপের এই অন্ধকার জগৎ সম্পর্কে সাধারণ মানুষ জানতো না। প্রথমবারের মতন এপস্টিনের এইসব কুকীর্তি প্রকাশ্যে আসে 2005 সালের মার্চ মাসে পুলিশের কাছে আসা একটা অভিযোগের মাধ্যমে। ফ্লোরিডার পাম বিচ এলাকায় এক 14 বছরের কিশোরী এবং তার বাবা মা স্থানীয় থানায় অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, রয়্যাল পাম বিচ হাই স্কুলের এক সহপাঠী তাকে প্রস্তাব দিয়েছিল যে এক ধনী ব্যক্তির বাসায় গিয়ে ম্যাসাজ করে দিলে বিনিময়ে $200 থেকে $300 পাওয়া যাবে। কিন্তু সেই ধনী ব্যক্তির বাড়িতে যাওয়ার পর 14 বছরের মেয়েটা যৌন হয়রানির শিকার হয়, আর সেই ধনী ব্যক্তির নাম ছিল জেফ্রি এপস্টিন। এরপরে পুলিশ ওই মেয়েটার সঙ্গে কথা বলে ভিকটিমদের একটা পিরামিড আবিষ্কার করে, যেখানে একজন ভিকটিম অন্যজন ভিকটিমের সাথে যুক্ত ছিল পিরামিডের মতো। মাত্র কয়েকদিনের মধ্যেই পাম বিচ পুলিশ 30 জনেরও বেশি ভিকটিমকে আইডেন্টিফাই করে ফেলে। মূলত যারা দরিদ্র, ফ্যামিলি স্ট্রাকচার দুর্বল এমন মেয়েদেরকেই টার্গেট করা হইতো। এছাড়া বেশিরভাগ ভিকটিমের বয়স ছিল 13 থেকে 16 বছরের মধ্যে। 2006 সালের মে মাসের মধ্যেই পাম বিচ পুলিশ এপস্টিনের বিরুদ্ধে একটা শক্ত মামলা রেডি করে ফেলে। ওই বছরের এই জুলাই মাসে এফবিআইও এই তদন্তে যোগ দেয় এবং এপস্টিনের বিরুদ্ধে আনলফুল সেক্স উইথ আ মাইনরের অভিযোগ আনা হয়। তবে মায়ামির অ্যাটর্নি আলেকজান্ডার অ্যাকোস্টা এপস্টিনের আইনজীবীর সঙ্গে একটা সিক্রেট ডিল করে ফেলে। এই ডিলের কারণে তার মাত্র 18 মাসের কারাদণ্ড হয়। শুধু তাই না, জেলের ভিতরেও এপস্টিনকে দেওয়া হইতো ভিআইপি সুবিধা। এমনকি সাজার মেয়াদ শেষ হওয়ার 5 মাস আগেই 2009 সালের জুলাই মাসে তিনি জেল থেকে ছাড়া পাওয়া যান। আরেকটা ব্যাপার হইল, এপস্টিনকে বিচারের হাত থেকে রক্ষা করা সেই আলেকজান্ডার অ্যাকোস্টাই পরবর্তীতে ট্রাম্প সরকারের শ্রমমন্ত্রী বা লেবার সেক্রেটারি হয়েছিলেন। জেল থেকে বের হওয়ার পরে বেশ কিছুদিন এপস্টিন তার দ্বীপে খুব স্বাভাবিকভাবে দিন কাটাইতেছেন। তবে এত বড় অপরাধী বেশি দিন শান্তিতে ছিলেন না। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমেরিকার মায়ামি থেকে প্রকাশিত পত্রিকা মায়ামি হেরাল্ড। আর এই পত্রিকার সাংবাদিক জুলি কে ব্রাউন 2009 সালে এপস্টিন ছাড়া পাওয়ার পর থেকেই উনি এই কেসটাকে খুবই মনোযোগ দিয়ে দেখতেছিলেন। 2018 সালের নভেম্বর মাসে উনি তার রিপোর্ট প্রকাশ করেন। শুধু একটা দুইটা না, এপস্টিনের অপরাধের উপরে পুরো একটা সিরিজ প্রতিবেদন প্রকাশ করেন। সবার সামনে প্রকাশ করেন কিভাবে আমেরিকান জাস্টিস সিস্টেম এপস্টিনকে বাঁচাই দিছিল। জুলি এই সিরিজের নাম দেন পারভার্সন অফ জাস্টিস। মিডিয়াতে পুরা কাহিনী আসার পরে এপস্টিনের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয়। তাকে পুনরায় বিচারের আওতায় আনার জন্য সরকারের উপরে চাপ বাড়তে থাকে। এরপরে নিউ ইয়র্কে এপস্টিনের বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু হয়। জুলি তার তদন্তে 80 জনেরও বেশি ভিকটিমকে শনাক্ত করেন এবং এর মধ্যে 8 জনের সরাসরি সাক্ষাৎকার নেন। অবশেষে 2019 সালের জুলাই মাসে এপস্টিনকে পুনরায় গ্রেফতার করা হয়। তবে একটা ইন্টারেস্টিং কথা বলি আপনাকে, এপস্টিন লোকটা কিন্তু এখন বাইচা নাই। কারণ পুরা কাহিনীর মোড় ঘুরে 2019 সালের 10 আগস্ট নিউজ আসে জেলের ভিতরে বিছনার চাদর ইউজ করে জেফ্রি এপস্টিন নিজেকে নিজে অক্কা পাওয়াইছেন। কিন্তু ওই দিনটাতে জেলের ভিতরে কিছু অদ্ভুত ঘটনা ঘটছিল। ঘটনার ঠিক আগের দিন এপস্টিন তার জেলে যে কয়েদি বন্ধুর সাথে ছিল তাকে সরায়ে অন্য একটা সেলে নেওয়া হয়। ফলে সেই রাতে জেলের সেই সেলে এপস্টিন সম্পূর্ণ একা ছিলেন। 2, ওই দিন কোন এক যান্ত্রিক ত্রুটির কারণে নাকি জেলের সিসিটিভি ক্যামেরাগুলা কাজ করতেছিল না। পরবর্তীতে চাপের মুখে সরকার যখন সেই ফুটেজ রিলিজ করে, দেখা যায় এপস্টিনের মৃত্যুর ঠিক ওই 1 মিনিটের ফুটেজ গায়েব। এছাড়া ওই দিন পাহারায় থাকা 2 গার্ডের একজন ঘুমায় পড়ছিলেন আর অন্যজন মোবাইলে শপিং করতে ব্যস্ত ছিলেন। ফলে তাদের কারো নজরই নাকি এপস্টিনের দিকে ছিল না। এতগুলা কোইন্সিডেন্স অনেক কনস্পিরেসি থিওরির জন্ম দেয়। অনেকেই বলতে শুরু করেন এপস্টিন নিজেকে নিজে অক্কা পাওয়ান নাই, তাকে অন্য কেউ দুনিয়া থেকে সরাই দিছে। আর এই তত্ত্বগুলা সবচেয়ে বেশি প্রচার করতে থাকে ট্রাম্পের সমর্থকরা। আমি জানি অবাক হইতেছেন আপনি, একটু পরে সব ব্যাখ্যা বুঝবেন। তাদের দাবি ছিল এপস্টিনের কাছে ক্লিনটন পরিবারের কিছু তথ্য ছিল, মানে বিল ক্লিনটন, হিলারি ক্লিনটনের পরিবার, যা ধামাচাপা দিতেই ক্লিনটনরা তাকে সরাই দিছে। যদিও পরবর্তীতে এপস্টিন ফাইল রিলিজ হওয়ার পরে দেখা যায় ক্লিনটনের চেয়ে এপস্টিনের আরো ভালো বন্ধু ছিল ট্রাম্প নিজেই। যাই হোক, আমি ক্লিনটনের ভালো মানুষ বলতেছি না। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় এই এপস্টিন ইস্যুটা আবার আলোচনায় আসে। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন প্রেসিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি এপস্টিন সংক্রান্ত সব ফাইল সবার জন্য উন্মুক্ত করে দিবেন। 2025 সালের জানুয়ারিতে ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে সবাই সেই ফাইল রিলিজের অপেক্ষায় ছিল। কিন্তু ক্ষমতায় বসার পরে ট্রাম্প হঠাৎ ইউটার্ন নেন। উনি বলতে শুরু করেন এপস্টিন ফাইল একটা বোরিং বিষয়, এটা মূলত ডেমোক্রেটদের ইস্যু, সরকারের এসব বিষয় নিয়ে সময় নষ্ট করার দরকার নেই। তবে ট্রাম্পের নিজেরই মাগা সাপোর্টাররা তাকে ফাইল রিলিজ করার জন্য চাপ দিতে থাকে। এমনকি এক সময় ট্রাম্পের সবচেয়ে বড় সমর্থক ইলন মাস্ক, উনি এক্স বা আগের টুইটারে বলেন হয়তো ট্রাম্পের নিজের নামও এই এপস্টিন ফাইলে আছে,
এই কারণে উনি এটা প্রকাশ করতে চাইতেছেন না, যদিও পরে ওই পোস্ট ডিলিট করে দিয়েছিলেন, কারণ সমস্যা হয়েছে, পোস্ট ডিলিট করতে হবেই। তবে ট্রাম্প সরকার মারাত্মক চাপে পড়ে। এইখান থেকেই এপস্টিন ফাইল রিলিজ করার কাহিনী শুরু। এপস্টিন ফাইলস প্রকৃতপক্ষে হাজার হাজার নথির একটা বিশাল সংগ্রহ, যেখানে জেফ্রি এপস্টিনের যাবতীয় অন্ধকার কর্মকাণ্ডের দালিলিক প্রমাণ সংরক্ষিত আছে। এই ফাইলেরই একটা বিশেষ অংশ হচ্ছে এপস্টিন লিস্ট। ধারণা করা হয় এই তালিকায় সেই সব প্রভাবশালী ব্যক্তিদের নাম রয়েছে যারা বিভিন্ন সময়ে এপস্টিনের কাছ থেকে অনৈতিক সুবিধা বা সেবা নিয়েছিলেন, তবে এইরকম কোনো লিস্ট পাওয়া যায় নাই। এক্স্যাক্টলি জাস্ট ফাইল সম্পর্কে আরো যদি বিস্তারিত জানতে চান, এই লেখাগুলো এখন যে স্ক্রিনে দেখানো হইতেছে সেখান থেকে পড়ে নিতে পারেন এই ভিডিওটা পজ করে। আমি শুধু এই ফাইলস নিয়ে খুব ডিটেলসে গেলাম না। ইসরায়েলের বিখ্যাত সেই গোয়েন্দা সংস্থার নাম জানেন তো? মোসাদ। এপস্টিন ফাইলে তাদের কানেকশনের কথা আছে। বিশেষ করে কেন ইসরায়েলের এত বড় আধিপত্য আমেরিকান পলিটিক্সের ভিতরে, তার একটা ব্যাখ্যা আপনি পাবেন, একটু ওয়েট করেন। এপস্টিনের এই অনৈতিক কাজগুলোর সবচেয়ে বড় সহযোগী ছিলেন গিজলাইন ম্যাক্সওয়েল, তারই প্রেমিকা, যিনি মূলত ম্যাডামের ভূমিকা পালন করতেন। পতিতাবৃত্তিতে যারা নতুন মেয়েদের সংগ্রহ করে ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী সাপ্লাই দেয় তাদেরকেই ম্যাডাম বলা হয়। এপস্টিন, ম্যাক্সওয়েল দুইজনই ছিলেন ইহুদি বংশোদ্ভূত। এখান থেকেই আসে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে তাদের লিঙ্কের থিওরি। কয়েকজনের মতে মোসাদের হয়ে তারা বিশ্বের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, বিজ্ঞানী এবং ধনকুবেরদের হানি ট্র্যাপে ফেলতেন। ধরেন ডোনাল্ড ট্রাম্পকে বলল, তোমাকে আজকে রাতে আমি মেয়ে দিব। ডোনাল্ড ট্রাম্প মজায় মজায় এই হানি ট্র্যাপে পা দিলেন। ওরা ওই রুমের ভিডিও ফুটেজ সব সংগ্রহ করে রাখলো। পরবর্তীতে ইসরায়েলের পক্ষে কোনো নীতি নির্ধারণ হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্পকে ওই ফুটেজ বা ছবি দেখা ওরা বলতে পারে, ইসরায়েলের পক্ষে যদি ডিসিশন না দাও এই সব কিছু কিন্তু ফাঁস হয়ে যাবে। এইটাই হচ্ছে তাদের হানি ট্র্যাপ। আজকে আমেরিকার পররাষ্ট্রনীতিতে ইসরায়েলের যে এত বড় প্রভাব, তার পিছনে অনেকেই মনে করেন এই এপস্টিনের হাত আছে। ট্রাম্পের কাহিনীটা আমি একটা এক্সাম্পল হিসেবে বললাম। এই মোসাদ কানেকশনের প্রমাণ মূলত দুইটা উৎস থেকে প্রকাশ্যে আসে। এক, এপস্টিনের নিজস্ব ইমেইলে। দুই, হানজালা নামের একটা ইরানি হ্যাকার গ্রুপের মাধ্যমে। কয়েক মাস আগে এই হ্যাকার গ্রুপটা ইসরায়েলের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার ফোন হ্যাক করে কিছু গোপন চ্যাট এবং তথ্য লিক করে দেয়, যা এপস্টিনের সাথে ইসরায়েলি ইন্টেলিজেন্সের যোগাযোগকে ইঙ্গিত করে। এপস্টিনের সাথে এই পুরো নেটওয়ার্কের কেন্দ্রে ছিলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক। এপস্টিনের সাথে বারাকের পরিচয় বহু পুরানো, এমনকি তাদের দুইজনের মালিকানা একটা যৌথ কোম্পানিও ছিল। মোসাদের সাথে এপস্টিনের সবচেয়ে বড় কানেকশন হলো তার প্রেমিকা গিসলাইন ম্যাক্সওয়েলের বাবা রবার্ট ম্যাক্সওয়েলের। উনি ছিলেন একজন ব্রিটিশ মিডিয়া টাইকুন এবং তাকেও মোসাদের একজন সন্দেহভাজন এজেন্ট বলা হইতো। তার মৃত্যুর পরে ইসরায়েলে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মানে পুরা ম্যাক্সওয়েল পরিবার আগে থেকেই ইসরায়েলি ইন্টেলিজেন্সের সাথে যুক্ত ছিল, আর গিসলাইন সেই লিগেসিটাই এপস্টিনের মাধ্যমে আগায় নিতেছিলেন। মোসাদের সঙ্গে একদিকে যেমন এপস্টিনের খুব গভীর সম্পর্ক ছিল, তেমনি ঘনিষ্ঠতা ছিল আমেরিকান এলিট ক্লাসের সাথেও। শুরুতেই আসবেন ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের মতে ডোনাল্ড ট্রাম্প এবং এপস্টিনের বন্ধুত্ব ছিল প্রায় 20 বছরের। 1980-র দশকে শুরু হওয়া এই বন্ধুত্ব সময়ের সঙ্গে সঙ্গে আরো গভীর হয়। 1990 থেকে 2000 সালের মধ্যে ট্রাম্পের হোটেল কিংবা এপস্টিনের ব্যক্তিগত বাসভবন উভয় জায়গাতেই তাদের নিয়মিত দেখা সাক্ষাৎ হইত। এপস্টিনের ইমেইলে দেখা যায় ট্রাম্প তার সব কাজকর্ম সম্পর্কে জানতেন, কিন্তু তারপরেও চুপ ছিলেন। এমনকি ট্রাম্প এপস্টিনের প্রাইভেট জেটেও যাতায়াত করতেন, যেই জেটগুলোর ভিতরেও নারীদের উপরে নির্যাতনের অভিযোগ আছে। বিভিন্ন পার্টিতে মেয়েদের নিলামে তোলা হইতো, যেখানে নিলামকারী হিসেবে ট্রাম্পের নামও আসছে। এমনকি ট্রাম্পের ছেলের বিরুদ্ধেও 13 বছর বয়সী এক মেয়েকে নির্যাতনের অভিযোগ আছে। অন্যদিকে নথিতে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের নামও বহুবার আসছে, ফলে ডেমোক্রেটরাও ভালোই সমালোচনার মুখোমুখি হইতেছেন। আরেক ডেমোক্রেট নেতা নিউ ইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানির মা মীরা নায়ারের নামও ইমেইলে আসছে। তবে অনেক ছবি যেগুলো অনলাইনে ঘোরাঘুরি করতেছে অনেকগুলাই ফেক। এছাড়াও টেক ওয়ার্ল্ডের বিল গেটস এবং ইলন মাস্কের নামও আছে। 2012 সালের একটা ইমেইলে দেখা যায় মাস্ক এপস্টিনকে জিজ্ঞেস করতেছেন, আপনার দ্বীপে কোন দিন বা রাতে সবচেয়ে বন্য পার্টি, ওয়াইল্ড পার্টি হবে। যদিও ইলন মাস্ক পরবর্তীতে এক্সে দাবি করেন তার এই ইমেইলটাকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। অন্যদিকে আরেকটা ইমেইলে দেখা যায় বিল গেটস বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ায় পড়ছিলেন এবং রাশিয়ান মেয়েদের জন্য বিশেষ কিছু ওষুধ সংগ্রহের বিষয়ে এপস্টিনের সাহায্য চাইছিলেন। এমনকি এপস্টিন একটা ইমেইলে দাবি করেন বিল গেটস নাকি এরপরে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা এসটিডিতে আক্রান্ত হয়েছিলেন। যদিও গেটস ফাউন্ডেশন এই অভিযোগগুলোকে মিথ্যা আর অযৌক্তিক বলে উড়াই দিয়েছে। তবে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে আনা অভিযোগগুলাই সম্ভবত এই ফাইলের সবচেয়ে সিরিয়াস বা গুরুতর অংশ। ভার্জিনিয়া জুফ্রে নামে এক ভিকটিম অভিযোগ করেন যে মাত্র 17 বছর বয়সে লন্ডনে তাকে প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেছিলেন এপস্টিন। তবে পৃথিবীর মানুষজন সবচেয়ে বেশি আশ্চর্য হয় বিখ্যাত বিজ্ঞানী বা তারকাদের নাম দেখে। বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং এবং বিশ্বখ্যাত জাদুকর ডেভিড কপারফিল্ডের নাম আসছে এই তালিকায়।
পপ কিং মাইকেল জ্যাকসনের নাম এসছে, আছে বিখ্যাত লেফট একাডেমিশিয়ান নোয়াম চমস্কির নামও। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের কথা তো আগেই বলছি, তার নাম মোসাদ কানেকশনে আসছিল। ব্রিটিশ রাজনীতিবিদ পিটার ম্যান্ডেলসনের নামও আসছে। ফাইলের বাইরেও আলোচনায় আসছে 2009 সালে গ্যাব্রিয়েল নামের এক মডেল পার্টি থেকে বের হয়ে চিৎকার করে বলে ওরা মানুষ খেয়েছে। তখন বিষয়টাকে কেউ গুরুত্ব না দিলেও বর্তমানে অনেকে বিষয়টার সাথে এপস্টিনের লিঙ্ক খোঁজার চেষ্টা করতেছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও এপস্টিন ফাইলে আসছে। একটা ইমেইলে এপস্টিন কাতারের প্রধানমন্ত্রীর এক উপদেষ্টাকে লিখতেছেন, দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার মোদি টুক অ্যাডভাইস অ্যান্ড ড্যান্সড অ্যান্ড স্যাং ইন ইসরায়েল ফর দ্য বেনিফিট অফ দ্য ইউএস প্রেসিডেন্ট। দে হ্যাড মেড আ ফিউ উইকস অ্যাগো ইট ওয়ার্ড। সহজ বাংলায় অনুবাদ করলে ঠিক এখন স্ক্রিনে যেমন দেখতেছেন এমন আসবে, তবে বিষয়টা ডিরেক্টলি এরকম নাও হইতে পারে। বাংলায় আপনারা বাগধারা পড়ছিলেন না? ইংরেজিতে এরকম ইডিয়ম আছে সং এন্ড ড্যান্স, এর মানে হলো বাড়িয়ে বলা বা নিজের সম্পর্কে অতিরঞ্জিত কথা বলা। আসলেই মোদি নাচছিলেন কিনা সেই ভিডিও তো আর এখন নাই, ফলে দুই পক্ষের মতামতে আমি রাখলাম, আপনাদের বিবেচনার বিষয় কোনটা বিশ্বাস করবেন। তবে আসলেই তখন 2017 সালে মোদি ইসরায়েলে ভিজিটে গেছিলেন। ভিজিটের একদিন পর 6 জুলাই এপস্টিন এই ইমেইল করেন। আর ইসরায়েল যাওয়ার এক সপ্তাহ আগে 25 থেকে 26 জুন 2017 সালে মোদি আমেরিকা গেছিলেন এবং এখানে ট্রাম্পের সাথে দেখা করেন। ট্রাম্প প্রথমবারের মতন প্রেসিডেন্ট হওয়ার পরে এইটা তাদের প্রথম সাক্ষাৎ ছিল। বাংলাদেশের কানেকশনের ব্যাপারে যদি আসি, এপস্টিন ফাইলে বাংলাদেশে এমন কারো নাম পাওয়া যায় নাই যারা কোনো অপরাধে যুক্ত ছিল। বাংলাদেশের একটা প্রতিষ্ঠান ICDDRB একটা ইমেইলে এই প্রতিষ্ঠানটা বাংলাদেশের একটা সুপরিচিত প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ ছিল, যেখানে এক অভিজ্ঞ ব্যক্তি এপস্টিনের কাছে গবেষণা সম্পর্কিত একটা প্রস্তাব পাঠাইছিলেন। তবে একটা কথা এখানে বলে রাখা ভালো, এই ফাইল এত বড় আর এত বেশি ব্যক্তির নাম এখানে আসছে, যে কারো সাথে যে কারো নাম জুড়ে দেওয়া যাবে। আর নাম আসা মানেই সে যে ডিরেক্টলি খারাপ কাজে জড়িত ছিল ব্যাপারটা এরকম না। যেমন পাকিস্তানের ইমরান খানের নাম আসছে আলাদা একটা কনটেক্সটে। একটা ইমেইলে বলা হয়েছে ইমরান খান খোমেনি বা এরদোয়ানের চেয়েও বড় হুমকি। এটার মিনিং কি? ইমরান খানকে খারাপ কিছুর তুলনায় পজিটিভ হিসাবেই কিন্তু তুলে ধরা হয়েছে। তার মানে এপস্টিন ফাইলে নাম আসা মানেই সে এপস্টিনের সহযোগী ছিল এমনটা চিন্তা করা যায় না। ভিডিও মোটামুটি এখানেই শেষ। খুবই কমপ্লেক্স একটা টপিক ব্যাখ্যা করলাম। পলিটিক্স, নারী, কিছু মানুষের অবৈধ কাজকর্ম, স্পাই এজেন্সি সহ ভয়ঙ্কর একটা নেটওয়ার্ক। সবার সামনে আসছে মুখোশের আড়ালে ভালো থাকার চেষ্টা করা পশ্চিমাদের অন্ধকার জগৎ। আমরা এই ভিডিওতে তুলনামূলকভাবে ডিস্টার্বিং জিনিসগুলো কম দেখানোর চেষ্টা করছি, কারণ ভিডিও তাইলে ডিমনিটাইজড হয়ে যাবে। মেইনলি এখানে এপস্টিনের ইতিহাস, তার ব্যাকগ্রাউন্ডটা তুলে ধরা হয়েছে আর বেসিক জিনিসগুলো সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। এপস্টিন ফাইল নিয়ে অনেক ডকুমেন্টারি, অনেক ভিডিও ইংরেজিতে মেইনলি অ্যাভেলেবল আছে, ইউটিউবে দেখতে পারেন। আর আপনার যদি এই ধরনের ভিডিও পছন্দ হয়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আমি প্রতি সপ্তাহে নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।